আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 9-এর জীবন ও প্রকৃতি বাণী সংসদের যে বইটি আছে সেই বইটির তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়ায় যে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, এই যে অনুশীলনী প্রশ্ন উত্তর পৃষ্ঠা নম্বর 109 বাণী সংসদের বই। এটা 2 বা 3 বাক্যে উত্তর লিখো, প্রতিটি প্রশ্নের মান 2। এটি আলোচনা করছি। গত ক্লাসে আমি 3.14 পর্যন্ত আলোচনা করেছি। আজকে 3.15 থেকে কয়েকটা আলোচনা করব। গত ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং নিজে লাইক করবে। এবং যাদের কাছে এই বইটি আছে তারা এই বইটি হাতের কাছে রাখলে ভিডিওটি দেখার সুবিধা হবে। তাহলে 3.15-এ কী আছে দেখো, হলজৈক পুষ্টি কাকে বলে। আমি প্রশ্নগুলি তুলে উত্তরগুলি তোমাদেরকে লিখে আলোচনা করব। তাহলে দেখো, এবার হলজৈক পুষ্টি কাকে বলে উত্তরটা যদি আমরা হলজৈক পুষ্টি কাকে বলে আমরা দেখি, তাহলে আমরা কি দেখব না, যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে হলজৈক পুষ্টি বলে। হলজৈক পুষ্টির ধাপগুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। অর্থাৎ এই 5টি ধাপ দেখা যায়। যেমন মানুষের পুষ্টি, বুঝতে পারলো আশা করি। এবারে 3.16-এর প্রশ্নটা দেখো, মানুষের লালাগ্রন্থি কয় প্রকার ও কি কি। মানুষের উত্তরে আমরা লিখব, মানুষের লালাগ্রন্থি 3 প্রকার, যথা একে প্যারোটিড গ্রন্থি কর্ণমূলে অবস্থিত। 2 সাবম্যান্ডিবুলার গ্রন্থি,
ম্যান্ডিবুলার গ্রন্থি নিচের চোয়ালের দুপাশে অবস্থিত। নিচের চোয়ালের দুই পাশে অবস্থিত। দুই পাশে অবস্থিত। 3 সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি সাবলিঙ্গুয়াল গ্রন্থি মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত। গহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত। লালারসে টায়ালিন উৎসেচক থাকে। এবার দেখো 3.17 আছে ভিলাই ও ল্যাকটিয়ামের কার্য লেখ। তাহলে ভিলাইয়ের কার্য কি না, মানুষের পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের আভ্যন্তরীণ গাত্রে মানুষের পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ গাত্রে বর্তমান আঙুলের ন্যায় প্রবর্ধক। আঙুলের ন্যায় প্রবর্ধক যারা পাচিত সরল শর্করা ও সরল প্রোটিন শোষিত করে শোষিত করে। ল্যাকটিয়াম ক্ষুদ্রান্তের ভিলাই মধ্যস্থ নালী যার মাধ্যমে সরলীকৃত ফ্যাট ও ফ্যাটে দ্রবীভূত ভিটামিন শোষিত হয়।
শোষিত হয়। এবার যে প্রশ্নটি আছে দেখো 3.18 দুটি শর্করা পরিপাককারী ও দুটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লিখো। তাহলে উত্তরটা যদি আমরা লিখি দেখো, দুটি শর্করা পরিপাককারী উৎসেচক হলো টায়ালিন, মল্টেজ। এবার দেখো দুটি প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন ইত্যাদি। এবার দেখো 3.19 মুক্ত বদ্ধ সংবহনের পার্থক্য লেখো। আমরা ছক কেটেছি, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। 1 মুক্ত সংবহনে রক্তবাহের বাইরে এসে দেহঘরের মধ্যে দিয়েও প্রবাহিত হয়। প্রবাহিত হয়। আর বদ্ধ সংবহনে রক্ত সর্বক্ষণ রক্তবাহের মধ্যে প্রবাহিত হয়। এবার এটা 2 কলাকোষ রক্তের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। কলাকোষ রক্তের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। দুয়ে কলাকোষ কখনোই রক্তের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না। 3 জালক থাকে না, দেহঘর থাকে। জালক থাকে না, দেহঘর থাকে। জালক থাকে, দেহঘর থাকে না। জালক থাকে,
দেহগহ্বর থাকে না, দেহগহ্বর থাকে না। 4 দেখো 2 নম্বরে দিয়েছে 4টা দিতে হবে হাফ নাম্বার করে। হৃৎপিণ্ড অনুন্নত সরল, আর এটা হৃৎপিণ্ড উন্নত জটিল। এবার দেখো ডব্লিউবিসি এবং সিএসএফ এর পুরো নাম কি? 3.20 প্রশ্ন। আমরা সবাই জানি ডব্লিউবিসির পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসলস বা শ্বেত রক্তকণিকা। হোয়াইট ব্লাড কর্পাসলস, CORPUSCLES, কর্পাসলস বা শ্বেত রক্তকণিকা। এবং সিএসএফ এর পুরো নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, CEREBRO, cerebrospinal fluid, FLUID। আমি হোয়াইট ব্লাড কর্পাসলস আর এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবার দেখো 3.21 প্রশ্নটি আছে প্রকারভেদে রক্তবাহ কি কি। দেখো যে নালীর মধ্য দিয়ে, উত্তরটা যদি আমরা দেখি, যে নালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয়, এক শিরা, যে রক্তবাহ দিয়ে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তারপরে দেখো ধমনী, যে রক্তবাহ দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে,
এটা সাধারণত দূষিত রক্ত বহন করে, আর এটা বিশুদ্ধ রক্ত বহন করে। আরও একটি আছে জালক। শিরা ও ধমনীর সংযোগস্থলে পাতলা প্রাচীর বিশিষ্ট সূক্ষ্ম নালীগুলি জালের মতো অবস্থান করে। এবার দেখো যে আছে 3.22 প্রশ্নে হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলির নাম লিখো। তাহলে দেখো উত্তর যদি আমরা দেখি, তাহলে হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলি হলো হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলি হলো এক এসএ নোড বা সাইনোআর্ট্রিয়াল নোড। যা ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরার নিকটে অবস্থিত। ঊর্ধ্ব মহাশিরার নিকটে অবস্থিত। মিনিটে 70 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করে। তারপরে দেখো 2 এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ভেন্ট্রিকুলার নোড যা ডান অলিন্দের আন্তঃঅলিন্দ পর্দার পিছনে করোনারি সাইনাস ছিদ্রের নিকটে
অবস্থান। 3 আন্তঃনোডীয় তন্তুপদ বা এসএ নোড এবং এভি নোডের মাঝখানে অবস্থিত। আন্তঃনোডীয় তন্তুপদ, নোডীয় তন্তুপদ, যা এসএ নোড ও এভি নোডের মাঝখানে অবস্থিত। এভি নোডের মাঝখানে অবস্থিত। 4 পারকিনজি হিজের বান্ডিল এটি এভি নোড থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে বিস্তৃত। 5 পারকিনজি তন্তু এটি হিজের উভয় বান্ডিল থেকে উৎপন্ন হয়ে প্যাপিলারি পেশিতে বিস্তৃত। এবার দেখো দ্বিচক্রী সংবহন কাকে বলে এবং উদাহরণ দাও। তাহলে দেখো একই চক্রে রক্ত যদি, উত্তরে আমরা কি পাবো না, একই চক্রে রক্ত যদি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিসংবহন বলে। মানবদেহে দুটি প্রধান অংশে বিভক্ত। ক্ষুদ্র সংবহন আর বৃহৎ সংবহন। ক্ষুদ্র সংবহন বা ফুসফুসীয় চক্র ও বৃহৎ সংবহন
সিস্টেমিক চক্র। সিস্টেমিক চক্র। রক্ত পরিপূর্ণ হওয়া মাত্র অলিন্দ দুটি একই সঙ্গে সংকুচিত হয়। ফলে রক্ত নিলয়ে প্রবেশ করে। এরপর নিলয় দুটি একই সঙ্গে সংকুচিত হয়। ফলে ডান নিলয়ের অপরিশ্রুত রক্ত ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসীয় চক্রে প্রবেশ করে। আর বাম নিলয় সংকুচিত হলে পরিশ্রুত রক্ত সিস্টেমিক চক্রে প্রবেশ করে। উদাহরণ: মানব দেহে দেখা যায়। এবারের প্রশ্নটি দেখো 3.24 অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বলতে কি বোঝো? অ্যান্টিজেন তাহলে বহিরাগত যে বিশেষ প্রোটিনধর্মী পদার্থ, জীবদেহে প্রবেশের পর আরবিসি এর কোষ পর্দার গায়ে অ্যান্টিবডি উৎপন্ন হয়।
উৎপন্ন হয় ওই প্রবিষ্ট প্রোটিন হলো অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি প্রবিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে দেহে সৃষ্ট নতুন প্রোটিন জাতীয় প্রতিরোধ বস্তু হলো অ্যান্টিবডি। এবারে যে প্রশ্নটি আছে দেখো, ডানওলিনদের শিরাগুলির নাম লিখো। তাহলে উত্তরটি যদি আমরা দেখি, ডানওলিনদের শিরাগুলি হলো অগ্রমহাশিরা ও পশ্চাৎ মহাশিরা। সমস্ত শিরা দ্বারা সমস্ত দেহ থেকে ও করোনারি শিরা দ্বারা হৃদপ্রাচীর থেকে অধিক CO2 রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।